আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজিজুল হক, সিনিয়র শিক্ষক, আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি জ্যামিতির মৌলিক ধারণা পর্ব 4 জ্যামিতির মৌলিক ধারণা পর্ব 4 নিয়ে কিছু আলোচনা করব। এই ক্লাসটিও সকল শ্রেণীর জন্য, বিশেষ করে 6, 7, 8, 9, 10 সকল শ্রেণীর জন্য। আমরা জানি কোনো কিছু শিখতে হলে তার বেসিকগুলো জানতে হবে। ইতিপূর্বে আমি 3টা ক্লাস নিয়েছি, আজকে হলো 4 নাম্বার ক্লাস। আমি আরেকটা ক্লাস নিব 5টা পর্বে, মোট 5টা পর্বে আমাদের মৌলিক যে ধারণা আছে সম্পূর্ণ শেষ হবে। তো আজকে আমরা ক্লাস শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে যে আমাদের বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। আজকের রয়েছে চতুর্ভুজ, আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, ঘড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, সহজভাবে যদি আমি বলি, আজকে আমরা চতুর্ভুজ সম্পর্কে যাবতীয় তথ্যাবলী আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে। তো আমরা শুরু করি। প্রথমে চতুর্ভুজ, আমরা যাই চতুর্ভুজ। চতুর্ভুজ চতুর্ভুজ আমরা যদি সংজ্ঞায়িত করি, যে 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। আমরা একটা বাহু নিলাম, এর একটা বাহু, এর একটা বাহু, এর একটা বাহু, এই 4টা বাহু নিলাম। এই 4টা বাহু দ্বারা যে আবদ্ধ চিত্র সেটাকে বলা হয় চতুর্ভুজ। তাহলে 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় চতুর্ভুজ। আমরা যদি নিই এ বি সি ডি, তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে চতুর্ভুজের জন্য আমাদের 4টি বাহু প্রয়োজন। চতুর্ভুজ জন্য 4টি বাহু প্রয়োজন। এই 4টি বাহুতে আমরা 4টি কোণ উৎপন্ন হয়েছে। এখানে 4টি কোণ উৎপন্ন হয়েছে, 4টা কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ত্রিভুজের তিনটা কোণ থাকে, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আজকে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমরা সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। সর্বদা মনে রাখতে হবে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমি আবার সংজ্ঞাটা বলছি, যে 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। তো আমরা পরবর্তী যাই, সংজ্ঞা আয়ত যাই। আমরা দেখি আয়ত। আয়ত আয়ত কি বলা হয়? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলা হয়। আমরা যদি আয়তের সংজ্ঞা দিই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ সেটাকে বলা আয়ত। আমরা চিত্রের মাধ্যমে দেখাই, এ বি সি ডি। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, এই আমার আয়ত। এখন এটা আয়তের মতো দেখা যায়, কিন্তু এটা আয়ত নয়, যেহেতু আমাদের শর্ত সাপেক্ষে হতে হবে। আমরা যদি এটাকে আমরা একটা চিহ্ন দিই, এটাকে আমরা একটা চিহ্ন দিই, এটাকে আমরা একটা চিহ্ন দিই, এটা একটা চিহ্ন দিই, তাহলে এখন এটা সেটা একটা শর্ত ফিল আপ করছে। একটা শর্ত মানছে, কিন্তু অন্য একটা শর্ত মানে নাই। শর্ত দুইটা কি ছিল? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই বাহুর সাথে এই বাহু পরস্পর সমান, এই বাহুর সাথে এই বাহু পরস্পর সমান। এবং আরেকটা শর্ত আছে, কোণগুলো সমকোণ হইতে হবে। কোণগুলো সমকোণ হইতে হবে। এখন যদি আমরা এটাকে সমকোণের চিহ্ন দিই, এখন আমরা বলতে পারবো এটা একটা আয়তক্ষেত্র। এখন আমরা বলতে পারবো এটা একটা আয়তক্ষেত্র। কারণটা কি? এটা সমকোণ, এটা সমকোণ, তার মানে এটাও সমকোণ, এটাও সমকোণ। কোণগুলা সমকোণ, কোণগুলা সমকোণ। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখব, এখানে দুইটা টান আছে, এখানে দুইটা টান আছে। তার অর্থ হলো এই বাহু এবং এই বাহু সমান। অর্থাৎ এডি সমান সমান এডি সমান সমান বিসি। তারপর আছে এখানে একটা টান আছে, এখানে একটা টান আছে, তার মানে এ বি সমান সমান
সিডি, এবং এখানে কি আছে, সমকোণের চিহ্ন আছে, দুইটা সমকোণের চিহ্ন আছে, সুতরাং এটা আয়ত। সুতরাং এটা আয়ত। আমি আবার সংজ্ঞাটা বলতেছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, সেটাকে বলা হয় আয়ত। এটাকে আবারও অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেটাকে বলা হয় আয়ত। এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান আগে আমরা পেয়েছি এডি সমান সংকেত বেশি, সমান্তরাল বলতে এই দুইটা রেখার দূরত্ব সর্বদা সমান থাকবে। আবার এটা সমান সমান, এটা আবার এই রেখার সাথে এই রেখার দূরত্ব সর্বদা সমান থাকবে, সেটা হচ্ছে আয়ত। আমি আবার সংখ্যাটা বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হয় আয়ত। অথবা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে বলা হয় আয়ত। আয়তের ক্ষেত্রে কি আছে, আয়তের ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, একক হবে বর্গ একক। এখন আমরা পরবর্তী যাই সামান্তরিক। আমরা যাই সামান্তরিক। সামান্তরিক, সামান্তরিক। আমরা যে চিত্রটা করি এরকম হবে চিত্রটা, সামান্তরিক। এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। এখন আমরা সংজ্ঞায়িত করি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। আগে ছিল কোণগুলো সমকোণ, এখন হচ্ছে কোণগুলো সমকোণ নয়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হয় সামান্তরিক, তাকে বলা হয় সমান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটাকে বলা হয় সামান্তরিক, সেটাকে বলা হয় সামান্তরিক। এখন যদি আমরা সামান্তরিকে সংজ্ঞার মধ্যে আমরা আয়তর সাথে পার্থক্য হয়েছে, ওইটা হচ্ছে কোণগুলো সমকোণ কিন্তু এটা সমকোণ নয়। এটা যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল যদি বের করি তাহলে ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি, যেমন ভূমি ইন্টু উচ্চতা বিসি, আমরা যদি এখানে টান দিই, ধরো আমরা ই নিলাম, তাহলে ভূমি ইন্টু কত উচ্চতা, সামান্তরিক হচ্ছে ভূমি ইন্টু উচ্চতার সাথে আমরা নিতে পারি। আর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তক্ষেত্র যেটা সামান্তরিক এটা। তাহলে আমরা এই দুইটা জিনিস ধরতে হবে, যে দুইটা জিনিস একটা আয়তক্ষেত্র এবং একটা সামান্তরিক। সামান্তরিক এবং আয়তক্ষেত্রের মধ্যে হচ্ছে সামান্তরিকে শুধু আয়তক্ষেত্র হচ্ছে কোণগুলো সমকোণ হইতে হবে, কিন্তু এখানে কি আছে, সামান্তরিক কোণগুলো সমকোণ হবে না, আর বাকি শর্ত ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী যাই বর্গ। পরবর্তী আমরা বর্গ নিয়ে আলোচনা করব। বর্গ, বর্গ, বর্গ। আমরা যদি চিত্রটা এমন করি তার মধ্যে সহজ হবে, বুঝাইতে সহজ হবে, বুঝতে সহজ হবে। বর্গ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বর্গ কি আছে, চারটা বাহু আছে এবং চারটা টান দেওয়া আছে, একই টান, আমরা একই টান দিচ্ছি, একটা বাহু দুইটা একই যদি টান দেওয়া হয়, এটা অর্থ হলো যে কি আছে এখানে, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, অর্থাৎ চারটা বাহু পরস্পর সমান, চারটা বাহু পরস্পর সমান, এবং যেহেতু এখানে সমকোণ দেওয়া আছে, এখানে একটা সমকোণ চিহ্ন দেওয়া আছে, একটা সমকোণ, তার মানে এটাও সমকোণ এবং এটা সমকোণ। এখন আমরা যদি চিত্র থেকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে আস্তে আস্তে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হয় বর্গ। যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো কি হয়, সমকোণ, তাকে বলা হয় বর্গ। খুব সহজ সংজ্ঞা, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে যদি আমরা নেই, তাহলে কত, এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি, চারটা বাহু পরস্পর সমান এবং কোণগুলো পরস্পর সমান, সেটাকে বলা হয় বর্গ। আমরা যদি বর্গের পরিসীমা বের করি, তাহলে 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। যদি পরিসীমা নেই,
তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা 4 ইন্টু বাহু দৈর্ঘ্য। আর যদি আমরা ক্ষেত্রফল নিই কি, তাহলে আমরা বাহু স্কোয়ার অর্থাৎ চতুর্ভুজ দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বাহু স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার হতে পারে বা বিসি স্কোয়ার হতে পারে, সি স্কোয়ার হতে পারে। যদি 5 হয়, 5 সেন্টিমিটার হয়, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমরা পাইলাম বর্গ। এখন আসা যাক, আমরা পরবর্তীতে দেব রম্বস। পরবর্তীতে আমরা রম্বস আমরা যে রম্বস, এটা আমি ওই সামান্তরিক মতো একটু অ্যাঙ্গেল দিলাম। এখানে আমরা রাখলাম এ বি সি ডি, ওই একই অবস্থা। আমি চারটা ভুকি সমান, এই সমান চিহ্ন দিলাম, চারটা ভুক আমরা সমান চিহ্ন দিলাম, কিন্তু এখানে কোনগুলো কিন্তু সমকোণের চিহ্ন দিই নাই, কোনগুলো কিন্তু সমকোণের চিহ্ন দিই নাই। তাহলে আমরা এই চিত্র থেকে রম্বসের সংখ্যাটা বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ নয়। যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কি নয়, কোনগুলো সমকোণ নয় সেটাকে বলা হয় রম্বস। তাহলে আমরা এখানে পড়লাম রম্বসের সংজ্ঞাটা পাইলাম। রম্বস যদি আমরা পরিসীমা নেই, চারটা বাহুর যোগফল 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর যদি আমরা এটা ক্ষেত্রফল নেই, এটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্য গুণফল, হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্য গুণফল, এই হলো কর্ণ দুটা। তাহলে আমরা ক্ষেত্রফল নেই হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্য গুণফল এসি ইন্টু কত, এসি ইন্টু বিডি, এসি ইন্টু বিডি আমরা যদি নেই হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্য গুণফল। তাহলে আমরা করলাম কি লিখলাম এখানে, এখানে আমরা ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্যের গুণফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো আমরা বর্গক্ষেত্রের সাথে এটা আমরা তুলনা করতে পারি। বর্গক্ষেত্রে কোনগুলো সমকোণ হবে কিন্তু রম্বসের কোনগুলো সমকোণ নয়, এটুকু পার্থক্য। আমরা যদি আয়তের সাথে সামান্তরিক এবং বর্গের সাথে রম্বস। এখন আসা যাক ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আমরা একটা চিত্র অঙ্কন করে নিলে আমরা সহজ হবে। চিত্র অঙ্কন করি। ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এখানে এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, অর্থাৎ এটার দূরত্ব সর্বদাই সমান, এটার দূরত্ব হচ্ছে সর্বদা সমান, কিন্তু এটার সাথে এটা সমান্তরাল নয়। এ বির সাথে ডিসি সমান্তরাল নয়, এদিকে দৈর্ঘ্য কম, এদিকে দৈর্ঘ্য বেশি, এটা সমান্তরাল। আবার এটার সাথে এটা সমান্তরাল। তাহলে আমরা যদি চিত্র থেকে সংজ্ঞায়িত করি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞাটাকে মুখস্থ করা নয়, আমরা কি মনে রাখতে পারবো সেটা হচ্ছে আসল বিষয়। যদি আমরা চিত্রের সাহায্যে ট্রাপিজিয়ামের সংজ্ঞা দিই, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া সমান্তরাল নয়, সেটা বলা হয় ট্রাপিজিয়াম। সহজ কথা, এক জোড়া বাহু সমান্তরাল, এডির সাথে বিসি সমান্তরাল কিন্তু এবির সাথে সিডি সমান্তরাল নয়। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া বাহু সমান্তরাল নয়, সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। সহজ কথায়, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া সমান্তরাল নয়, সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল নেই, তাহলে এটা আমরা লম্ব টানতে হবে। এখান থেকে একটা লম্ব টানতে হবে, এখান থেকে লম্ব টানলাম, করে নিলাম। তাহলে এখানে আসতেছে হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল এডি প্লাস হচ্ছে বিসি ইন্টু উচ্চতা ডি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা আবার সংজ্ঞাটা দিচ্ছি, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া সমান্তরাল নয়, সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। আমরা এখন যাই ঘড়ি। ঘড়ি আমাদের এটার সংজ্ঞাটা শুধুমাত্র অষ্টম শ্রেণীতে রয়েছে, ঘড়ি। ঘড়ি দেখতে ঘড়ির মতো দেখা যাবে। যেমন আমি সংজ্ঞাটা অঙ্কন করি, এই এই এ বি সি ডি, এটা একটা ঘড়ির মতো দেখা যাচ্ছে। তাহলে এখানে আমি কি দেখাচ্ছি? ঘড়ি। তাহলে আমরা যদি চিত্র দেখে আমরা সংজ্ঞা দেখি, চিত্র দেখে যদি আমরা সংজ্ঞা দিই, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত ও পরস্পর সমান, দুই জোড়া সন্নিহিত ও পরস্পর সমান তাকে বলা হয় ঘড়ি। সহজ কথায়, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল নয়, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু, এখানে এক জোড়া আর এখানে এক জোড়া, অর্থাৎ এ বি সমান সমান কত আসবে? এ বি সমান সমান এডি এবং বিসি সমান সমান সিডি, এই দুইটা শর্ত। এটাকে আমরা বলি ঘড়ি। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে বলা হয় ঘড়ি, তাকে বলা হয় ঘড়ি। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান সেটাকে বলা হয় ঘড়ি, সেটাকে বলা হয় ঘড়ি। তো আমরা আজকের যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা একটু আলোচনা করেছি। এখন আমি কিছু পার্থক্য দেখাই দিই। আমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, প্রথমে আমরা আয়তের সাথে পার্থক্য দেখাচ্ছি। পার্থক্য আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। আয়ত, সামান্তরিক, তারপর এসে বর্গ, রম্বস। এই আমরা চিত্রের মাধ্যমে আমরা প্রথমে পার্থক্য হয়েছে আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস। আয়ত আমরা প্রথমে চিত্র দিতে পারি সংজ্ঞা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমান তাকে বলা হয় আয়ত। আয়তের কর্ণগুলা কি হবে? সমান হবে, কর্ণদ্বয় পরস্পর সমান হবে, তারপরে পরিসীমা 4, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমা। তাহলে আমরা সংজ্ঞা দিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় আয়ত। আবার যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক। তারপরে আসি আমরা কি বলা হয়? পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আবার সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু কি বলা হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। আমি আবার বলতেছি, যদি আমরা পার্থক্যের দিকে যাই তাহলে এখানে পার্থক্য হলো প্রথমে আয়তক্ষেত্রের সংজ্ঞা আমরা দিব। যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। আমরা যদি সামান্তরিকে যাই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। এই এখন আমাদের বর্গ, বর্গ এবং রম্বসের সাথে পার্থক্য। বর্গ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় বর্গ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় বর্গ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় সেটাকে বলা হয় রম্বস। বর্গের বাহু স্কয়ার, বর্গে এসে বাহু স্কয়ার, এখানে হবে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হবে সমকোণ কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণে সমকোণ নয়। এভাবে পার্থক্য আসলে আমরা পার্থক্য লিখতে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের জ্যামিতির মৌলিক ধারণা পর্ব 4-এ এই ছিল আলোচনা। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে এবং এগুলো নিয়ে চর্চা করবে, তাহলে আমাদের জ্যামিতি খুবই সহজ হয়ে যাবে। আমরা পরবর্তী পর্বে আমরা আরেকটা পর্ব রয়েছে, আমাদের আরেকটা পর্ব বৃত্ত, আমরা বৃত্ত নিয়ে যে আলোচনা করব তখন আমাদের এই জ্যামিতির মৌলিক ধারণা সম্পন্ন হবে। তারপর আমি তোমাদের প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা আমরা ক্লাস দিব। তো এই ক্লাসগুলো হচ্ছে সকল শ্রেণীর জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।